নামাজ পড়ে জানলার পাশে হেলান দিয়ে ভেজা চুলে দাঁড়িয়ে থাকে ঝিনুক। নিজের সাথে হঠাৎ করে এসব কি হচ্ছে ভেবে পাচ্ছে না। মাত্রই তো সুখের নাগাল পেলাম। জীবন তুই সত্যিই অদ্ভুত। দীর্ঘশ্বাস ফেলে শুয়ে থাকা সমুদ্রের বুকে গিয়ে সমুদ্রকে জড়িয়ে আবার শুয়ে পড়ে। ঠান্ডা শরীরে স্পর্শ পেয়ে সমুদ্র নড়ে ওঠে। চোখ না খুলেই ঠোঁটে মৃদু হাসি দিয়ে বুকে জড়িয়ে নেয় ঝিনুককে। সকালে খাওয়ার জন্য দস্তরখানা পাতা হয়। 11-13 জনের জন্য লম্বা দস্তরখানা, খাবারের আইটেমও লম্বা। সমুদ্র মালিক কাকাকে বলে রাজকীয় আয়োজন করেছে। সিলেটের প্রসিদ্ধ শতকরা দিয়ে গরুর মাংস, খাসি রেজালা, কচি বিরিয়ানি, শুটকি সহ বিভিন্ন মিঠা পানির মাছের আইটেম, পিঠাপুলি, কোনো কিছুর কমতি রাখেনি সমুদ্র। রিজভী আহমেদ মেয়ে জামাতার এহেন কাজ দেখে চোখ ছানা বড়া করে। এককালে রিজভী আহমেদের খুব ইচ্ছা ছিল এমন পরিবেশে এসে রাজহাঁসের মাংস খাওয়ার। পাহাড়ি পরিবেশে শীতের কুয়াশার ছাপ তখনও থাকবে কিছুটা, আর এর মধ্যেই গরম গরম ছিটা রুটির সাথে ধোয়াটা রাজহাঁসের মাংসের ঝোল। আহা, সে কি আয়েশ! পুরনো অতৃপ্ত ইচ্ছাটা জাগিয়ে দেওয়ার জন্য মনে মনে সমুদ্রের উপর দারুণ রুষ্ট হলেন রিজভী আহমেদ। সবার সাথে মন মারা ভাব নিয়ে খেতে বসলেন। কাল রাতে চলেই যেতেন যদি না অর্ক এসে জোর করতো এখানে থাকার। বিয়েটাও মেনে নিতে হলো অর্ক আর এই হারে বজ্জাত জামাইটার জন্য। যদিও ছেলেটা ভালো, তবুও আমি মনের বিরুদ্ধে গিয়ে ওকে অপছন্দ করি। করবই বা না কেন? আমাকে বারবার বলে আমি চ্যালেঞ্জে হেরে গেছি। চাচাজান কিতা লইবেন? মাথিন রিজভী আহমেদকে জিজ্ঞাসা করে। আরে মাথিন, আমার শ্বশুর কি নেবে? আমি বলছি, তুই রান্নাঘরে গিয়ে ঝুমা ভাবিকে বল আমি পাঠিয়েছি খাবার আনার জন্য। আইস্তা সমুদ্রদা। মাথিন উঠে দাঁড়াতেই অর্কের সাথে ধাক্কা খায়। অর্ক সরি বলে পাশ কেটে সমুদ্রের পাশে গিয়ে বসে। মাথিন কিন্তু নড়ে চড়ে না। অর্কের সাথে ধাক্কা লাগাতে অর্কের বুকে হাত রেখেছিল। কি একটা অনুভূতি যেন হঠাৎ মনে দোলা দিল সেই সময়। সেই অনুভূতি এই 16 বছরের একবারও অনুভূত হয়নি। কিরে দাঁড়িয়ে রইলি যে? আমার শ্বশুর খিদে কষ্ট পাচ্ছে তো। যাচ্ছি সমুদ্রদা। অর্কের দিকে ফিরে কিছুটা আঞ্চলিকতা কাটিয়ে উত্তর দেওয়ার চেষ্টা করে। আব্বু, তুমি আমার শ্বশুরের পাশে বসো, আজ দুই আব্বুর সাথে খাবার খাবো আমি। সাবেক সিদ্দিকী বেআই মহাশয়ের পাশে বসে রিজভী আহমেদ এবার কোণঠাসা অনুভব করে। বেআই আর জামাতার পাশে বসে অস্বস্তি বোধ করে। সমুদ্র শ্বশুরকে মোড়ামুড়ি করতে দেখে মিটমিট করে হাসে। এই যে চলে এসেছে আমাদের খাবার। মালেক কাকা, আপনিও বসেন। বাড়ির ভেতর থেকে সবাইকে ডেকে আনুন। মালেক সাহেব ডেকে আনে। সবাই পাশাপাশি বসে খেতে থাকে। সমুদ্র নিজে হাতে শ্বশুর আর বাবাকে বেড়ে খাওয়ায়। অর্ক অনিচ্ছা সত্ত্বেও ঝিনুক থেকে চোখ সরাতে পারে না। এ মেয়েকে আগের মতো করে দেখা হারাম জেনেও মন বড্ড গুনাহের কাজ করতে আনচান করছে। অনেক কষ্টের পর নিজেকে সংবরণ করে অর্ক। খাবার প্লেটে রাখা খাবারগুলো অনেক কষ্টে মুখে পড়ে। কাউকে বুঝতে দেওয়া যাবে না ঝিনুকের জন্য এখনও আমার মন পড়ে। সমুদ্র বুঝতে পেলে কষ্ট পাবে। আমার কারণে আর কেউ কষ্ট পাক এ আমি চাই না। নিজের মনকে ঠিক সামলে নেব আমি। মনে মনে ভাত সমেত প্লেটের দিকে তাকিয়ে ভাবে। আপনি কিতা মানে কি আর কিছু কইবেন? মাথিন যে অর্কের পাশে বসেছিল সেটা অর্ক বুঝতে পারেনি। মাথিনের কণ্ঠ শুনে ঘাবড়ে যায় কিছুটা। মাথিন লজ্জায় রাঙা চেহারায় চেয়ে থাকে জবাবের আশায়। নো থ্যাঙ্কস। আর কিছুই বলে না অর্ক। চুপচাপ ভাত খেয়ে উঠে যায়। মাথিনের কেন যেন অর্কের জন্য মন পড়ে। আচ্ছা, কয়েক মুহূর্ত চেনায় কি কেউ কাউকে মন দিতে পারে? উত্তর যদিও না হয় তবু কিছু আসে যায় না মাথিনের। কারণ মাথিনের মন মাথিন অর্ক নামক এই গোমড়া মুখ লোকটাকেই দেবে বলে মনস্থির করে। লাজুক হাসি দিয়ে ভাত খেতে থাকে অর্কের যাওয়ার পথ চেয়ে। দূরে বসে ঝিনুক সব লক্ষ্য করে। মাথিনের চোখে মুখে ঝিনুক অর্কের জন্য ভালোবাসা দেখে খুশি হয়। অর্কের জীবনটা এলোমেলো করে দিয়ে যে পাপ করেছে, মাথিনকে দিয়ে যদি তার কিছুটাও গোছানো যায় তবে ক্ষতি কী? কিন্তু এটা মোটেও সম্ভব কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে ঝিনুকের। খাওয়া দাওয়া শেষে সবাই গল্প গুজবে মেতে উঠল। ঝিনুকের কেন যেন মনে হলো একটিবার অর্কের সাথে কথা বলা উচিত। অর্কের সাথে যা হলো তার জন্য তো আমি দায়ী না, সেটাও বোঝানো উচিত। খোলামেলা একটা আলাপ আলোচনা হলে ভবিষ্যতে দুজনের মধ্যে মনোমালিন্য থাকবে না। সামনাসামনি এইভাবে জড়তা নিয়ে থাকতে হবে না। আর অর্ক সবসময় ঝিনুকের পছন্দের মানুষের একজন। তাকে এইভাবে মনমরা দেখে ঝিনুকেরও ভালো লাগছে না। কিন্তু সমুদ্র যদি কিছু মনে করে ভেবে আবার দমে যায় ঝিনুক। কি হলো এস্টার, কি ভাবছো?
হঠাৎ করে পিছন থেকে এসে কোমরে হাত দেয় সমুদ্র। এই ছাড়ুন, কি করছেন কি? দেখবে তো সবাই। দেখলে দেখুক, তুমি আমার বউ, নিজের বউয়ের কোমর ধরবো না তো কি পাড়াপড়শির কোমর ধরবো? কি? ঝিনুক চোখ ছোট করে গাল ফুলিয়ে তাকায়। আরে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছিলাম, তুমি তো সিরিয়াস হয়ে গেলে। এত বাজে এক্সাম্পল আর কখনো দেবেন না, বুঝলেন? আপনি শুধু আমার কোমর ধরবেন, বুঝলেন? সমুদ্রের কোমরে রাখা হাতটার উপর নিজের হাতটা রাখলাম। ইস, আমার ওয়াইফটা তো দারুণ রোমান্টিকতা শিখেছে। চলো একটা কিসি দেই তোমাকে, গুলুমুলু রাম্মু। সরুন, মাথিন। কই মাথিন, কই? ঝিনুককে ছেড়ে চুল ঠিক করতে করতে পাশে দাঁড়ায়। ওরে আমার সাহসী বরটা রে। গেল আপনার রোমাঞ্চ ফুস হয়ে। ওরে পাজি মেয়ে, দাঁড়াও দেখাচ্ছি মজা। ঝিনুক ভেঙচি কেটে সদর দরজা দিয়ে বাইরে দৌড় দেয়। ঝিনুক দৌড়ে বাড়ি থেকে কিছুটা দূরে উঁচু জায়গায় এসে থামে। পিছনে তাকাতেই দেখে সমুদ্র নাই। গেল কই? ঝিনুক ওখানেই দাঁড়িয়ে উকি দিতে থাকে, কিন্তু না, সমুদ্রের নাম নিশানা নেই। সদর দরজা এখান থেকে দেখা যাচ্ছে খোলা। ঝিনুক খুব অভিমান করে সমুদ্রের ওপর, এভাবে একা ছেড়ে কই গেল? ঝিনুক নিচে তাকাতেই দেখে দূরে ঝিলের ধারে অর্ক একলা বসে আছে। সমুদ্রের বাড়ির পাহাড়ের উপরে নিচে জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তাটা ধরে অর্ক হয়তো ওখানে গিয়েছে। জায়গাটা বেশ সুন্দর। ঝিনুক অর্কের সাথে কথা বলার উদ্দেশ্যে ঝোপঝাড়ের মাঝে সরু রাস্তা ধরে এগোতে লাগলো। উপর থেকে রাস্তাটা যতটা সহজ ভেবেছিল, রাস্তাটা ততটাও সহজ নেই। লম্বা লম্বা গাছ বেয়ে খাসিয়াদের লাগানো পান গাছ কেমন সাপের মতন একে বেঁকে উপরে উঠে গেছে। রাস্তা যেন শেষই হচ্ছে না, তার উপর গা ছমছম করছে কেন যেন। এখানে পায়ে চলতে চলতে কাঁচা রাস্তা হয়ে গেছে, তাই ধরেই এগোচ্ছে ঝিনুক। হঠাৎ কেন যেন মনে হলো এভাবে না আসাই ভালো ছিল। গত 2 দিন যা হচ্ছে, তারপর এমন সিদ্ধান্ত নেওয়াটা মোটেও উচিত হয়নি। কিন্তু কি করার, মাঝপথে এসে ফিরে যাওয়াটাও ঠিক হবে না। মাথাটা আর না খাটিয়ে ঝিনুক আবার হাঁটতে লাগলো। কেমন আছো খুকি? ঝিনুক থমকে দাঁড়ালো খুকি ডাকটা শুনে। খুব চেনা চেনা লাগলো ডাকটা। তার চেয়ে ভয়ঙ্কর বিষয়, এই মধ্য জঙ্গলের মাঝে এভাবে কে ডাকবে? শাড়ির আঁচল খামচে ঢোক গেলে পিছনে ফিরতে চিৎকার ওঠার মতন থমকে যায়, কিন্তু চিৎকার গলা দিয়ে বের হয় না। ভয়ে কণ্ঠ রোধ হয়ে আছে ঝিনুকের। কে? কে আপনি? ঝিনুক সাহস নিয়ে ভাঙা ভাঙা শব্দে প্রশ্ন করে সামনে দাঁড়ানো 50 লোকটা। বিশ্রী একটা হাসি দিয়ে সামনে এগোতে থাকে। উস্কো খুস্কো আদা পাকা চুলের শ্যামলা লোকটিকে দেখে ঝিনুক পাগল ভাবে। পোশাক পরিচ্ছদ একদম ধুলিমাকা। ঝিনুক ভালো করে তাকাতেই খেয়াল করলো লোকটির এক চোখ অন্য। লোকটিকে এদিকে আসতে দেখে ঝিনুক পিছে সরতে থাকে, কিন্তু দৌড়ে পালানোর কথা যেন ভুলেই যায়। আমাকে ভয় পাচ্ছ কেন খুকি? ও, তুমি তো এখন ডাঙর হয়ে গেছো। খুকি তো বলা যাবে না, কি বলবো তোমাকে বলো তো? ঝিনুক প্রথমে ভেবেছিল পাগল হবে, কিন্তু এখন মনে হচ্ছে পাগল টাগল কিচ্ছু না। চেনা চেনা লাগছে লোকটাকে, কোথায় যেন দেখেছিল। আমাকে নিয়ে ভাবছো তাই? আমিও তো এটাই চাইতাম, তুমি আমাকে নিয়ে ভাবো সারাদিন সব সময়। তারপর আবার বিশ্রী হাসি দেয়। দেখুন, আমি আপনাকে চিনি না, আপনি চলে যান এখান থেকে। তা তো হয় না, তোমাকে পাওয়ার জন্য এতটা বছর সাধনা করেছি, তা কি বিফলে যাবে? যদিও বা তুমি বিয়ে করে আমার সকল আশা ভরসায় জল ঢেলে দিয়েছো, তবুও তোমাকে আমার চাই। মানে কি বলছেন এসব আপনি? আপনাকে আমি চিনি না, শুনেছেন আপনি? এবার জোরে চিৎকার করে ওঠে ভয়ে। আমি তোমার দারোয়ান আঙ্কেল খুকি, চিনতে পারছো না? ঝিনুকের হাতটা খপ করে ধরে বলতে লাগলো। ঝিনুকের রোম রোম দাঁড়িয়ে গেল ভয়ে, হার্টবিট বন্ধ হওয়ার উপক্রম। হঠাৎ দূর থেকে অর্কের কণ্ঠ শুনতে পেল ঝিনুক। অর্ক হয়তো চিৎকার শুনে এদিকেই আসছে। ঝিনুক ঝিনুক ডাকতে ডাকতে ঝিনুক আর এক মুহূর্ত দেরি করে না, হাত ছাড়িয়ে দৌড় দিতে থাকে সেদিকে। দৌড়াতে দৌড়াতে পিছন থেকে স্পষ্ট শুনতে পাচ্ছে লোকটার বিৎকুটে হাসির আওয়াজ, সাথে বলছে, কতকাল দৌড়ে পালাবে? আমার কাছেই আসতে হবে তোমাকে। আমি মৃত্যুর পরও তোমাকে আমার করে ছাড়বো খুকি। তোমার অতীত তোমার পিছু ছাড়বে না। ঝিনুক লোকটার কথা শুনে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে থাকে সামনের ঝোপঝাড়ের রাস্তা দিয়ে। ঝিনুক ভয়ে পাগল প্রায় হয়ে দৌড়াতে থাকে লক্ষ্যহীন। পিছনে এক চোখ বিভৎসতা নিয়ে দাঁত কেলিয়ে হাসতে থাকে কাশেম। দু চোখে তার আজও সেই দিনের মতন লোলুপতা দেখতে পায় ঝিনুক।
প্রাণপণে দৌড়াচ্ছে ফিরে আসার ভয়ঙ্কর অতীতের ছায়া থেকে। হঠাৎ কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়তে গিয়েও পড়ে না। কেন পড়লো না সেদিকে বিন্দুমাত্র খেয়াল নাই। ভয়ে আতঙ্কে বিস্ফোত্রে দুটি চোখ কাশিম দারোয়ানকেই খুঁজে বেড়াচ্ছে। শরীর প্রচণ্ড কম্পমান শুরু হয়ে গিয়েছে। ঝিনুকের মনে হলো এইমাত্র কোনো দানবের সাথে থেকে আসলো। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। জিহ্বটা সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে আছে মনে হচ্ছে। আচ্ছা, সজাতে কাউকে দেখতে কি এমন হওয়া উচিত? সেও তো মানুষ, ঠিক আমার মতন। তারও তো 2 হাত 2 পা, রক্ত মাংসের শরীর সব আছে। তবে সে কেন আমার চোখে হিংস্র হায়নার মতন? কেন সে মানুষরূপী কোমল নয়? মানুষ হয়ে পশুর চেয়ে ভয়ঙ্কর নিষ্ঠুর কেন হয় এরা? জিনু, কি হয়েছে? ভয় পেয়েছ? অর্ক ঝিনুকের বাহু ধরে আছে। অর্ক ঝিনুকের বিধ্বস্ত চেহারা দেখে চিন্তিত হয়। আনমনে বসেছিল ঝিলপাড়ে। হঠাৎ ঝিনুকের চিৎকারে ছুটে আসে। এসেই দেখে উদ্ভ্রান্তের মতন এদিকেই ছুটে আসছে। কি এমন ঘটলো যার কারণে এমন দেখাচ্ছে ওকে? অর্ক আর কিছু জিজ্ঞাসা করবে তার আগেই সমুদ্র এসে হাজির। সমুদ্র এসে চিন্তিত আর ভয় নিয়ে ঝিনুককে অর্কের সামনে বুকে জড়িয়ে নিল। দুহাত বাড়িয়ে ঝিনুকের মুখটা সামনে এলোমেলো চুলগুলো ঠিক করে চোখের জল মুছিয়ে জিজ্ঞাসা করলো, অয়েস্টার, কি হয়েছে তোমার? এমন দেখাচ্ছে কেন তোমাকে? বলো আমাকে। ঝিনুক এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঠিক যে জায়গায় কাশেম দারোয়ান দাঁড়িয়েছিল সেখানে। কারোর কোনো কথাই যেন মস্তিষ্কে ঢুকছে না ঝিনুকের। মাথায় শুধু একটা কথাই ঘুরছে, মানুষ কেন মানুষকে দেখে এত ভয় পাবে? কেন এত ভয়ানক হয় সজাতি? ঝিনুকের নিশ্চুপতা দেখে সমুদ্র চোখের কোণে জল চিকচিক করে, বুকে ব্যথা করে। কি এমন হলো? এই আশঙ্কায় সমুদ্রের হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। ঝিনুকের কোনো জবাব না পেয়ে সমুদ্র ঝিনুককে কোলে তুলে বাড়ির পথে হাঁটা ধরল। ঝিনুকের ভীত আর আতঙ্কিত চোখ জোড়া দেখে সমুদ্রের বড্ড খারাপ লাগছে। সমুদ্র পারে না, নিজেও কাঁদে। অর্ক দীর্ঘশ্বাস ছেড়ে সমুদ্র আর ঝিনুকের যাওয়ার পথে তাকিয়ে আছে। জিনুকে ভোলা বুঝে এই জীবনে আর হবে না। কত তো চেষ্টা করলাম, কিন্তু মন না মানলে কি করার? ব্যর্থ প্রেমিকের বুকে কি জ্বালা, জানো না তো জগৎ, জানো না প্রিয়া। নিজের ব্যর্থ ভালোবাসাকে মনে লুকিয়ে এদিক ওদিক জিজ্ঞাস্য চোখে তাকায়। জঙ্গলের ঝোপঝাড়ের আড়ালে আঁকা বাঁকা পথে হেঁটে যায়। চোখে তার একটাই প্রশ্ন, কেন আমার প্রিয়ার চোখে আতঙ্ক? ফেলুদার মতো না হোক, নিজের প্রিয়ার ভালোবাসার এক ব্যর্থ প্রেমিক হয়ে আজ সে এর কিনারা খুঁজে বের করবেই। 12 বছর আগে ঝিনুকের সাথে যা হয়েছিল আর সেটার পুনরাবৃত্তি হতে দেবে না অর্ক। সেদিন ছোট ছিল বলে ঝিনুককে রক্ষা করতে পারেনি, কিন্তু আজ তো বড়। আজ সে ঝিনুকের ছায়াও আঁচড় পড়তে দেবে না, হোক না প্রিয়া অন্য কারোর। তবু তার বাস হৃদয় গৃহে। সমুদ্র ঝিনুককে বসার ঘরে বেতের চেয়ারটাই বসায়, নিজেও পাশে বসে। বাড়ির সবাই ঝিনুককে এমন অবস্থায় দেখে ছুটে আসে। রিজভী সাহেব মেয়ের পাণ্ডুর মুখটা দেখে দারুণ কষ্ট অনুভব করে বুকে। পাছে কেউ এই কষ্টের ছাপ মুখে দেখে ফেলে, তাই তড়িঘড়ি বাড়ির বাইরে চলে আসে মুখ লুকিয়ে। মাথিন, পানি নিয়ে আয় তোর ভাবির জন্য। আইস্তা সমুদ্রদা। অয়েস্টার, কথা বলো না প্লিজ। এভাবে চুপ করে থেকো না প্লিজ। তোমার নিশ্চুপতা বড্ড কষ্ট দিচ্ছে তোমার স্বামীকে। একটাবার বলো কি হয়েছে তোমার। এই ঝিনুক, বল না সমুদ্র ভাই কি হয়েছে ওর? ও কথা বলছে না কেন? এই কথা বল না রে। ঝুমা কাঁদতে থেকে মেয়ের নিশ্চুপতা দেখে মাথিন পানি ভর্তি গ্লাস এনে সমুদ্রের হাতে দিলে সমুদ্র ঝিনুকের মুখে দেয়। মুক্তা গ্লাসের পানি নিয়ে বোনের চোখে মুখে ছিটিয়ে দিতেই ঝিনুক চমকে ওঠে, জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। সমুদ্র, ঝিনুক সমুদ্রের নাম নিয়ে হু হু করে কেঁদে সমুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ে, কাঁদতে থাকে জড়সড় হয়ে, যেন সমুদ্রের বুকের ভিতরে ঢুকে যাবে। সমুদ্র ঝিনুকের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিতে থাকে। স্ত্রীর চোখের জলে নিজেও চোখের জল ফেলে। কি হয়েছে আমাকে বলো, আমি আছি তো। ও আবার এসেছে সমুদ্র। ও আমাকে আবার ছিঁড়ে খাবে। আমাকে তুমি তোমার বুকে লুকিয়ে রাখো, নয়তো ও আমাকে নিয়ে যাবে। ঝিনুকের কথা শুনে উপস্থিত সবাই শকড হয়ে যায়। সমুদ্রের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। নিজেকে সামলে ঝিনুককে বুক থেকে সরিয়ে সামনাসামনি বসায়। ভয়ে মেয়েটার চোখে জল গড়িয়ে পড়ছে। সমুদ্র আলতো ছোঁয়াতে ঝিনুকের চোখের জল মুছে দেয়। কেউ কিচ্ছু করতে পারবে না তোমাকে। তোমার সমুদ্র থাকতে ঝিনুকের ক্ষতি কেউ করতে পারবে না। ভয় পেও না তুমি। কিন্তু ও কোনো কথা না।
ঝিনুকের মাথাটা বুকে রেখে মাথায় হাত বোলাতে থাকে সমুদ্র। বাসার সবাই সমুদ্র ঝিনুককে একা রেখে অন্যের পাশে চলে যায়। সমুদ্রের মাথায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে। ঝিনুক, ওখানে কেন গিয়েছিলে? অর্কের সাথে দেখা করতে? কিন্তু কেন? আর এমনই কেন করছে? কে ছিঁড়ে খাবে ওকে? কি হচ্ছে এসব আবার হয়েস্টারের সাথে? রিজভী আহমেদ সিগারেট ধরিয়ে পাহাড়ের কোল ঘেঁষে বসে আছে। মেয়ের ভীত আতঙ্কিত চেহারা দেখে মোটেও ভালো লাগছে না। মেয়েকে বড্ড ভালোবাসি, কিন্তু মায়া দেখাতে গেলে বাবার মরা মুখটা সামনে ভাসে। আমার ভালোবাসা পাওয়ার জন্য মেয়েটা কতই না কষ্ট সহ্য করলো, তবুও একটু ভালোবাসা তো দূরের কথা, ভালো ব্যবহারও পেল না। আমি এক অধম পিতা, যে সন্তানের কষ্ট দূর না করে বরং বাড়িয়ে তোলে। আল্লাহ তাআলা হয়তো কোনোদিনও ক্ষমা করবে না। মা ঠিকই বলেছিল, অনেক তো হলো, আর কত। আমিও আর রাগ করব না, মেয়েকে এবার সুখী করার চেষ্টা করব, তাতে যদি একটু পাপ কমে। মেয়ের কষ্ট দেখে এতদিন পর আজ রিজভী আহমেদের অনুশোচনা চোখের জল হয়ে প্রকাশ পায় সবার অলক্ষ্যে। মেয়ের মুখে একবার বাবা ডাক শোনার জন্য মনটা আনচান করে, কিন্তু হায় অদিষ্ট, নিজের কর্মে আজ নিজেই নির্বাসিত মেয়ের ভালোবাসা থেকে। রিজভী আহমেদ সিগারেটের 2 আঙুলের মাঝে নিয়ে পোড়া অংশটা ঝাড়তেই কিছুটা দূরে নিচে একটা দৃশ্য দেখে পোড়া অংশের সাথে পুরো সিগারেটটাই নিচে ফেলে দেয়। উঠে দাঁড়িয়ে হন হন করে পথ ধরে সেদিকে এগিয়ে যায়। ঝিনুক, নাক টানতে টানতে বলে ঝিনুক। সমুদ্র আর কিছু না বলে ঝিনুককে কোলে তুলে নেয়। ঝিনুক সমুদ্রের গলা জড়িয়ে কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে। কলপারের দরজা খুলে সমুদ্র ঝিনুককে নিজের মনের মাধুরী দিয়ে সাজানো বাগানের দোলনায় নিয়ে বসায়। ঝিনুক কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছে। দোলনায় বসিয়ে সমুদ্র ঝিনুকের সামনে সদ্য বাগান থেকে তোলা রজনীগন্ধার গুচ্ছ এনে ধরে। তুমি আমার সদ্য ফোটা রজনীগন্ধা, আমার প্রেমের সুবাস তুমি, আমার দেহের পূর্ণতা। কেঁদো না ও বধূ, তোমার কাঁদনে পরাণ কাঁদে আমারও। ঝিনুক কান্না থামিয়ে মৃদু হাসে, হাঁটু গেড়ে বসা সমুদ্রের দিকে তাকিয়ে। কিছুক্ষণ আগের ভীত চোখ দুটো ক্ষণকেই লজ্জে রাঙা হয়ে ওঠে। সমুদ্র এতক্ষণ পর জানে পানি পায়। ঝিনুকের মৃদু হাসিতে মন ভরে ওঠে খুশিতে। স্বামীকে কষ্ট দিতে কি খুব ভালো লাগে তোমার, ওয়েস্টার? না, কি বলছেন? ঝিনুক মাথা নিচু করে ছলছল চোখে বলে, তাহলে এই যে আমি হাঁটু মুড়ে বসে আছি, উঠতে বলছো না যে? সরি, উঠুন না। সরি কেন বলছো ওয়েস্টার? তোমার কোনো অপরাধ নেয় না আমার এই মন। তোমার জন্য রয়েছে অগাধ ভালোবাসা এই হৃদয়ে। ভালোবাসার দোষ মন নয়, মস্তিষ্ক নেয়। ঝিনুক সমুদ্রের কথা শুনে মিটি মিটি হাসে। সমুদ্র ভালোবাসার নিজের কষ্টগুলো ভুলে যায়। ভালোবাসা তো এমনই হওয়া উচিত। হাত বাড়িয়ে আমাকে ওঠাও। সমুদ্র ঝিনুকের দিকে হাত বাড়িয়ে দেয়। ঝিনুক লাজে লাজে সমুদ্রের হাতটা ধরতেই সমুদ্র ঝিনুকের পাশে দোলনায় এসে বসে। ঝিনুকের কোমর ধরে বসে পা দিয়ে ভর দিয়ে দোলনা দোলায়। ঝিনুক, হুম। তুমি জানো আমার মন সবসময় কি চায়? না, কে চাই? সমুদ্রের কাঁধে মাথা রেখে দুলতে দুলতে জবাব দেয় ঝিনুক, তোমাকে খুব ভালোবাসতে চাই। সে তো আপনি বাসেনি। আরও বাসতে মন চাই। তোমাকে ভালোবেসে মন কিছুতেই ভরে না আমার। কিভাবে ভালোবাসলে মন ভরবে আপনার? ঝিনুক সমুদ্রের কাঁধ থেকে মাথা উঠিয়ে রজনীগন্ধার গুচ্ছতে হাত ছোঁয়াতে ছোঁয়াতে জিজ্ঞাসা করে, তা তো জানি না, তবে তুমি যদি একটু ভালোবাসতে দাও। ঝিনুকের উন্মুক্ত স্কন্ধের উপর ঠোঁটের পরশ ছুঁয়ে বলে। ঝিনুক হঠাৎ সমুদ্রের ঠোঁটের উষ্ণতা পেয়ে শিহরিত হয়। সমুদ্রের বুকে মাথা রেখে লজ্জায় সমুদ্রের শার্টের কাপড় খামচে ধরে। দুজন দুজনের খুব কাছাকাছি কিছুটা একান্ত যাপন করে এই নিরিবিলি প্রকৃতির মাঝে আদাশোয়া হয়ে একে অপরকে জড়িয়ে বকুল ফুল গাছটার নিচে বসে আছে সমুদ্র ঝিনুক। ঝিনুকের কাছে এই সময় এই মুহূর্তটা যেন স্বর্গের সুধার মতন লাগে। সমুদ্র চোখ বন্ধ করে বুকে মাথা রাখা ঝিনুকের খোলা চুলগুলোতে হাত বুলাতে থাকে। ঝিনুক পরম সুখে সমুদ্রের ভালোবাসা অনুভব করছে। চারপাশে পাখির কলকলালি, ঝর্ণার পানির কুলকুল ধ্বনি, বাতাসে ভেসে আসা সতেজ রজনীগন্ধার নির্মল সুগন্ধি বাতাস, সাথে ভালোবাসার মানুষটার ছোঁয়া পরিবেশটাকে স্বর্গীয় করে তুলছে। প্রশান্তির আত্মতৃপ্তিতে দু চোখের পাতায় নেমে আসে ঝিনুকের। এটা সেটে সমুদ্রের বুকে জড়সড় হয়ে শুয়ে থাকে। সমুদ্র প্রিয়তমা স্ত্রীর ঘুমের আয়াসের সুব্যবস্থা করে দেয় নিজের বুকে। রিজভী আহমেদ ধীর পায়ে খুবই সতর্কতার সাথে এগিয়ে চলেছে জঙ্গলের পথ ধরে। চলতে চলতে হঠাৎ থেমে গেলেন ভাঙা পুরনো শ্মশানের সামনে।
এক পা সামনে ফেলতে পায়ের নিচে শুকনো পাতাটা খচখচ করে উঠল। তৎক্ষণাৎ বিশাল গাছটার আড়ালে লুকালেন তিনি। এই কনকনে শীতেও শরীর দরদরিয়ে ঘামছে রিজভী আহমেদের। সতর্কতার সাথে সামনের সন্দেহ চোখ ঘুরে ঘুরে তাকানো অর্ক এবং সাধক মতন লোকটিকে দেখে নিলেন। বাড়ির বাইরে বসে বসে সিগারেট খেতে খেতে মেয়েরা নিজের তিক্ত সম্পর্কের কথা ভাবছিলেন। হঠাৎ জঙ্গলের শেষের দিকে নজর পড়তেই স্পষ্ট অর্ককে দেখলেন কারোর সাথে কথা বলতে। অর্ক যার সাথে কথা বলছিলেন সে ছিল সাধক বা তান্ত্রিক গোছের একজন লোক। রিজভী আহমেদের কেন যেন খুব সন্দেহ হলো। ঝিনুক অস্বাভাবিক শারীরিক অসুস্থতার সাথে এই তান্ত্রিকের কোনো সম্পর্ক নেই তো? উঠে দাঁড়ালেন রিজভী আহমেদ। কোনো ভাবনা ছাড়াই পিছু নিলেন অর্ক এবং তান্ত্রিকের। পিছু নিতে নিতে গভীর জঙ্গলের মাঝে এক পুরনো শ্মশানে এসে পৌঁছালেন। অর্ক এবং তান্ত্রিক কিছুক্ষণ এদিক ওদিক তাকিয়ে আবার চলতে শুরু করলো। পিছে পিছে লুকিয়ে রিজভী আহমেদও শ্মশানের ভাঙা দেয়াল টপকে এগাতে লাগলো। একসময় পাতার ছাউনি দিয়ে একটা কুঁড়ে ঘরের পাশে এসে থামলো দুজন। ওদের থামতে দেখে রিজভী আহমেদ লুকানো জায়গা খুঁজতে লাগলেন। টপ করে ঘরের বেড়ার পাশে আড়াল করলেন নিজেকে। এসো, এইটা হচ্ছে আমার ঘর, আমার আস্তানা। তান্ত্রিক গৌরবে বলতে বলতে কুঁড়ে ঘরের দরজা খুলে ভিতরে ঢুকলেন। অর্ক মাথা নিচু করে বেড়ার দরজা ঠেলে ভিতরে ঢুকলো তান্ত্রিকের সাথে সাথে। ভিতরে ঢুকতেই অর্কের বমি আসার উপক্রম। গা গুলিয়ে আসার মতন উৎকট গন্ধ ঘরের ভিতরে। স্যাঁতস্যাঁতে মাটির তীব্র গন্ধও আসছে নাকে। অর্ক কোনো মতে নিজেকে সামলে নিল। খুব কষ্ট যে তাকে করতেই হবে। বসো বন্ধু, বসো। তান্ত্রিক নিংটিটা ভাঁজ করে পদ্মাসনে বসতে বসতে বললেন, জি ধন্যবাদ। অর্ক অনিচ্ছা সত্ত্বেও একটা হাসি দিয়ে বসতে বসতে বলে। অর্ক ঘরের চারপাশটা চোখ বোলাতে গিয়ে এক কোণে সযত্নে টানানো ছবিটার দিকে তাকায়। হাজারো প্রশ্ন উকি দেয় ছবিটা দেখে। ঝিনুকের ছোটবেলার আর গায়ে হলুদের সময়কার ছবি। তখনই দরজা খুলে ভিতরে প্রবেশ করে এক চোখ অন্ধ কাসেম। অর্ককে দেখে হাসি মুখে কাসেম অগ্নিশর্মা হয়ে যায়, তেড়ে যায় ওর দিকে। থাম কাসেম। বসা অবস্থায় বলে ওঠে তান্ত্রিক, গুরু বাবা, ও ক্যাটা আপনি চেনেন? কাল সাপ ঢুকাইছেন কেন আপনি? চুপ করে শান্ত হয়ে বস ওইখানটায়। হাত দিয়ে ইশারা করে অর্কের পাশে বসতে বলে। কাসেম অগ্নি দৃষ্টিতে অর্কের দিকে তাকিয়ে চুপচাপ বসে গুরুর কথা শোনে। কাসেম, তুই কি জানিস শত্রু বন্ধু হয়? এ হলো আমাদের চিরশত্রু, সমুদ্রের প্রতিপক্ষ। তাহলে হলো না আমাদের বন্ধু? এই প্রতিপক্ষ আপনারে ক্যাটাই কইছে। এই শালা নিজেও আমাগো শিকারের জন্য পাগল। আমাগো শিকারের শালায় মতলব করে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ ইউ বাস্টার্ড। শিকার কাকে বলছিস? অর্ক গর্জে ওঠে। কাসেম, চুপ করে বসতে বলেছি না তোরে? 12 বছর তোরে দিয়ে তো আমার কোনো উপকার হলো না। উল্টো তোর কারণে 12 বছর আগে আমার সাধনার লম্ব শক্তিও দুর্বল হয়ে যায়। আমার উপদেবতা আমার ওপর রুষ্ট হয়। হ আর কত হুয়াইবেন? এই এক প্যাচাল আপনের শক্তি কম হইয়া গেছে, আর আমার যে সব হারাই গেছে। আমার বউটা আমার রাখা অন্যজনের লগে ভাইগা গেল, তারে এই হাতে খুন করতে হইল রাগের মাথায়। এইটা কিছু না, হুটা খালি নিজের গীত গান। তোর বড্ড সাহস বেড়েছে দেখছি আজকাল। থাম, তোকে কিভাবে সাহিস্তা করতে হয় তা আমি জানি। তান্ত্রিক রেগে বিড়বিড় করে মন্ত্র পড়ে ফুঁক দিতেই কাসিম চিৎকার শুরু করে। ও গুরু, আমাকে ছাইরা দেন, আমি আর করুম না বেউদবি, মাফ করে দেন আমারে। কাশিমের মুখ চোখ লাল হয়ে ওঠে লাফাতে লাফাতে। এমনভাবে গড়াগড়ি করে লাফাচ্ছে মনে হচ্ছে কেউ খুব জোরে পেটাচ্ছে। অর্ক আতঙ্কিত চোখে এসব কার্যকলাপ দেখে যাচ্ছে। আমাকে রাগেশ না, আগেও বলেছি তোরে কাসেম, তুই বড় বেয়াদবি করতাছস আমার লগে। আজ তোর চরম শিক্ষা দিমু আমি। তান্ত্রিক রেগে মেগে আগুন হয়ে গেল। কাশিম চিৎকার করে কাঁদতে লাগলো। একসময় কাশিমের গলা দিয়ে রক্ত ওঠা শুরু করলো। কাশিম তা দেখে আরও জোরে জোরে কাঁদতে কাঁদতে তান্ত্রিকের পা জড়িয়ে ধরল। ও গুরু বাবা, আপনি দয়াময়, আপনি আমারে ক্ষমা করেন গো। আমারে টাইনে মায়েরা ফেলবো, আপনি টাইনে থামান গো গুরু, আর করতাম না বেয়াদবি। ঠিক তো? এই শেষবারের মতো তোরে ক্ষমা করলাম। যা, এই নে মন্ত্রপুত জল, এটা খেয়ে নে।
কাশেম তাড়াতাড়ি জল খেয়ে হাঁপাতে লাগলো, ভয়ার্ত চোখে এদিক ওদিক তাকাতে লাগলো, স্বস্তির নিঃশ্বাস ফেললো আস্তে আস্তে। এসব দেখে অর্কের ইচ্ছা করছে এক্ষুনি চলে যেতে এখান থেকে। কি সাংঘাতিক মানুষ টুপি দুটো জানোয়ারেরা। কিন্তু ঝিনুকের কথা মনে আসতেই নিজেকে শক্ত করে অর্ক। কার্য সম্পাদন না করে সে যাবেই না বলে মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ হয়। শোন কাসেম, ওই মেয়ের জন্য অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের, আর না। তাই ভাবছি এবার ওই ছেলের মনের আশা পূর্ণ করে সব ঝামেলার অবসান ঘটাবো। তাতে সমুদ্র থেকে প্রতিশোধও নেওয়া হবে আমাদের। কিন্তু গুরু বাবা, এই মেয়ে আপনার অপদেবতা। কাসেম, আবার তুই মুখে মুখে তর্ক করতেছস? চুপ যা। তান্ত্রিকের অগ্নির দৃষ্টি দেখে কাশিম চুপ মেরে যায়, মনের মধ্যে প্রতিশোধের আগুন নিয়ে। রিজভী আহমেদ বেড়ার পাশে দাঁড়িয়ে ওদের সব কথা শুনে রেগে যায়। রাগে ফুঁসতে থাকে বেড়ার পাশে দাঁড়িয়ে। মাথিন সেই কখন থেকে দরজার বাইরে চোখ করে তাকিয়ে আছে অর্ককে একটিবার দেখবে ভেবে। চোখ দুটি বুঝি ক্ষয়েই যাবে অর্কের পথ পানে চেয়ে। মানুষটাকে চোখে চোখে রাখতে খুব ইচ্ছা করে মাথিনের। এত মন পড়ে কেন এই একদিন চেনা মানুষটার জন্য? সমুদ্র ঝিনুক সন্ধ্যার কিছুক্ষণ আগেই ঘরে ঢোকে। ঝিনুক বিছানায় বসে সমুদ্রের দিকে তাকিয়ে আছে। হোয়াইট শার্টে কি দারুণ লাগছে সমুদ্রকে। সমুদ্র মিটিমিটি হাসছে হাতা ফোল্ড করতে করতে। ঝিনুকের পাশে এসে বসে সমুদ্র। ঝিনুক মাথাটা সমুদ্রের কাঁধে রেখে চুপচাপ বসে থাকে। ঝিনুক, ফরেস্ট অফিস থেকে কল এসেছে, এক্ষুনি যেতে হবে আমাকে। রাত হয়েছে, রাতে হয়তো নাও ফিরতে পারি। তুমি মাথিনের সাথেই থেকো, লক্ষ্মীটি। একদম বাইরে যাবে না কিন্তু। ঠিক আছে। গোমরা মুখে বলে ঝিনুক। সমুদ্র ড্রেস ঠিকঠাক করে স্ত্রীর কপালে ভালোবাসার পরশ দিয়ে বের হয়ে যান বন বিভাগের অফিসে। দুয়ারে দাঁড়িয়ে সমুদ্র পথ পানে চেয়ে থাকে ঝিনুক। সমুদ্র ফিরে ফিরে তাকায়। ঝিনুকের মনে চাই সমুদ্রকে আঁচলের সাথে বেঁধে নিজের কাছে রাখতে সবসময়, কিন্তু তা তো আর সম্ভব না। পুরুষ মানুষকে বেঁধে রাখার সাধ্য কি আর কেউ রাখে? সমুদ্র চলে যেতেই ঝিনুক মাথিনকে ডাক দেয়। মাথিন দৌড়িয়ে আসে বৌদির কাছে। অর্ক ভাইয়া কই জানো মাথিন? না। মাথিন মুখ কালো করে জবাব দেয়। তবে ঝিনুক যে ওর কাছে অর্কের খোঁজ জানতে চেয়েছে এতে দারুণ খুশি হয় মাথিন। অর্কের খোঁজ না পেয়ে ঝিনুক কিছুটা চিন্তিত হয়। অর্কের সাথে কিছু কথা বলা যে খুব জরুরি ওর, কিন্তু কই গেল সে? নিজেও বাইরে যেতে পারছে না এই মুহূর্তে। মাথিন আর ঝিনুক দুজনের নজরই দুয়ারের বাইরে। একজনের জন্য প্রতীক্ষায় দুজোড়া চোখের। জানিস শিনু, এই চা পাতা দিয়ে দারুণ ভর্তা হয়, রুটির সাথে খেতে সেই লাগে। পাগল হয়েছিস? চা পাতার আবার ভর্তা হয় নাকি? আরে সত্যি বলছি, বিশ্বাস না হলে মাথিনকে জিজ্ঞেস কর। মাথিন? ঝিনুক ভ্রু কুঁচকে তাকায় মাথিনের দিকে। জি। ওই দিন সমুদ্র ভাইয়ের কল পেয়ে তো এখানে আছিস জেনে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলি। তখন আমি আর অভি রিসর্টের পাশে চা বাগানে গেলেই বিষয়টা জানি, কিন্তু খেতে পেলাম না। তাই চল আমরাও একদিন ওখানে যাই। সমুদ্রকে বলবো নিয়ে যেতে আমাদের। কথা বলার মাঝে হঠাৎই অর্ক হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করলো। আর চোখে ঝিনুকের হাস্যোজ্জ্বল চেহারা দেখে থমকে যায়। পরক্ষণেই চোখ নামিয়ে চলে যায় তাড়াতাড়ি রুমে। ঝিনুক হাসি থামিয়ে অর্কের যাওয়ার দিকে তাকিয়ে রইল। মাথিন উঠে চলে গেল রান্নাঘরে। এদিকে সন্ধ্যার আজানের ধ্বনিও শোনা যাচ্ছে। ঝিনুক তখনও বসে বসে অর্কের চাহনির মানে বুঝতে চেষ্টা করলো। হঠাৎ ঝুমার ধাক্কায় স্বাভাবিক হলো। কি হলো তোর এই ধাক্কাধাক্কিরও কবে যাবে বলতো? আরে হুদাই কি ধাক্কা দিছি, ওদিকে তাকে দেখ একটু। কেন? ওদিকে কি হয়েছে? ঝিনুক ঝুমার ইশারার দিকে লক্ষ্য করতেই দেখল মাথিন চার সাথে বিভিন্ন পদের পিঠা ট্রেতে সাজিয়ে লজ্জা রাঙা হয়ে অর্কের রুমে নিয়ে যাচ্ছে। এটুকু হলেই বিষয়টা ঝুমার নজরে লাগতো না, কিন্তু মাথিন যেভাবে সেজে কুজে যাচ্ছে তাতে যে কারোরই সন্দেহ হবে। মাথিন চা নিয়ে গেল, এই তো, এতে দেখার কি আসছে? ঝিনুক না বোঝার ভান ধরে বলল, আরে কাঁধি, আমি আসার পর একদিনও তো মাথিনকে এত সেজে গুজে পরিপাটি হতে দেখিনি, ইভেন তোর বিয়েতেও না। আজব তো তুই, একটা মেয়ে কি সাজবেও না? সাজতেও কি তোর অনুমতি লাগবে না অকেশন লাগবে? মন চাইছে হয়তো আজ সাজতে, তাই সেজেছে। তোর কাছে কি সত্যি এটা স্বাভাবিক লাগছে, নাকি ইচ্ছে করে এসব বলছিস আমাকে রাগানোর জন্য? তোকে রাগানোর জন্য এত কষ্ট করে জ্ঞান ঝাড়ার কি আছে? মানে কি? তুই কিন্তু সত্যি আমায় রাগিয়ে দিচ্ছিস। অভি ঢাকা থেকে কাল আসলে আমি চলে যাব দেখিস, তখন দেখবো কার সাথে এমন করিস। ও লেলে আমার বোনটা, এই দেখ
আমি কান ধরেছি, সরি সরি সরি। হয়েছে, আর ঢং করিস না। তোর সাথে ঢং করব না তো কার সাথে করব? আমার একমাত্র জানো বান্ধবী তো তুই। ঝুমাকে জড়িয়ে ধরে বলে। ঝুমা ভিক করে হেসে ওঠে। সাথে ঝিনুকও। ওয়াশরুম থেকে মুখ মুছতে মুছতে বের হয়ে সামনে মাথিনকে আঁচল কামড়ে হাসতে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে অর্ক। তোয়ালেটা নিজের নগ্ন গায়ে জড়িয়ে নেয় তাড়াতাড়ি। এটা দেখে মাথিন আরও লজ্জায় মিটমিটিয়ে হাসে। অর্ক খুবই অপ্রস্তুত অবস্থায় পড়ে। কি চাই? অর্ক রাগী স্বরে জিজ্ঞাসা করে। অর্কের এমন ঝাঁঝালো গলার আওয়াজে মাথিনের হাসি উবে যায়। কাচুমুচু হয়ে দাঁড়ায়। কিছু না। তাহলে কেন এসেছো এখানে? চা? চায়ের ট্রের দিকে হাত ইশারা করে বলে। তোমার কাছে কি চা চেয়েছি আমি? কে আনতে বলেছে? হতে পারে আমি এখানে বেড়াতে এসেছি। ও রুম আমার না। তা বলে কি যখন তখন হুটহাট ঢুকে পড়বে এখানে? জঙ্গলি মেয়ে কোথাকার, যাও এখান থেকে। অর্কের কাছ থেকে এমন অপ্রত্যাশিত রূঢ় ব্যবহার পেয়ে মাথিন কেঁদেই ফেলে। মনটা ভেঙে চড়ে খান খান হয়ে যায়। প্রথম প্রেমের স্বাদ বোঝার আগেই বিরহ ব্যথা পেয়ে গেল মাথিন। ওনার আঁচলে মুখ গুজে রুম থেকে বেরিয়ে এক দৌড়িয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে দেয়। হু হু করে কেঁদে ওঠে মুখে হাত চেপে। সেই ছোটবেলায় মা মরে গেল। গোত্রের বাইরে একজন চা শ্রমিক মুসলমান ছেলেকে বিয়ে করায় মাকে খাসিয়া সমাজ থেকে বহিষ্কার করা হলো। বাবা আর মা ছাড়া কেউ ছিল না মাথিনের। মা মরে যাওয়ার পর বাবা পরম আদরে মানুষ করেছে। সমুদ্রদা যখন এখানে বন বিভাগের অফিসার হয়ে আসে তখন মাথিনের বয়স 12 বছর। সমুদ্রদা মডেলিংয়ের জন্য ঢাকা চলে গেল। একা এই পুরো বাড়িতে থাকতে হতো ছোট্ট মাথিনকে। বাবা আসতো সেই রাতে। একটা মানুষ একা একা কত দিন চলতে পারে? কিন্তু মাথিন চলেছে। এই বনের প্রকৃতি পাক পাখিলির সাথে বন্ধুত্ব করে সময় কাটিয়েছে। যখন সমুদ্রদা আসতো তখন সমুদ্রদার সাথে গল্প করে সময় কাটাতো। সমুদ্র আপন বোনের মতন ভালোবাসে মাথিনকে। মাথিনও আপন ভাইয়ের চেয়েও বেশি ভালোবেসেছে সমুদ্রকে। কিন্তু অর্ককে দেখার পর কেন যেন এই মন তাকে ভালোবাসতে চাইল। সমুদ্রদার মতন করে নয়, অন্যভাবে। মনে ইচ্ছা জাগলো বউ হওয়ার, অর্কের মতন সুপুরুষের প্রেয়সী হওয়ার। কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেললো মাথিন। ঠিকই তো বলেছেন উনি। আমি তো জঙ্গলে থাকা এক অশিক্ষিত জঙ্গলি মেয়ে। আমাকে কেন ভালোবাসতে যাবে তিনি? কি আছে আমার? কিন্তু আমি তাকে খুব ভালোবাসি, খুব। মাথিন আবারও ফুপিয়ে কেঁদে উঠল। ঝুমা আর ঝিনুক হঠাৎ দৌড়ে চলে যাওয়া মাথিনের দিকে তাকিয়ে হাসি থামিয়ে একে অপরের দিকে তাকালো। বেচারি মনে হয় ছ্যাঁকা খাইল রে। অর্ক বেচারির সরল মনে দাগা দিল। বলে হাসতে যাবে কিন্তু ঝিনুকের রাগী দৃষ্টি দেখে দমে গেল ঝুমা। তুই বস, আমার একটু কথা ছিল অর্কের সাথে। ঝুমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে অর্কের রুমে চলে গেল ঝিনুক। ঝুমা ভ্যাবলাকান্তি হয়ে বসে রইল। অর্ক ভাইয়া, আসবো? আদা খোলা দরজায় টোকা দিয়ে বলে ঝিনুক। ঝিনুক আচমকা রুমে আসে অর্ক খুশি হয় না। চায়ের কাপটা রেখে জানলার বাইরে থম মেরে তাকিয়ে থাকে জবাব না দিয়ে। এমন করছেন কেন আপনি বলুন তো? অর্কের সামনে দাঁড়িয়ে অভিমানী সুরে জিজ্ঞাসা করে ঝিনুক। কেমন করছে? ঝিনুককে না দেখার ভান করে খবরের কাগজটা হাতে নিল। কেন নিজের জীবন নষ্ট করছেন? কেন এমন উদ্ভ্রান্তের মতো ছন্দপতন আপনার? আমার উপর এত রাগ কেন শুনি? এসব আচারে বেহুদা আমার কথা বলার জন্য যদি এসে থাকো তবে বলবো জাস্ট গেট আউট। তোমার এমন আচারের কথা শোনার সময় কিংবা ধৈর্য কোনোটাই আমার নাই। এত রাগ আমার উপর আপনার? আচ্ছা ঠিক আছে, আমি আপনার মনে কষ্ট দিয়েছি তাই আমার সাথে এমন করছেন। কিন্তু মাথিন কি করেছে? ওর সাথে এমন করলেন কেন শুনি? আমার সাথে কেন এমন করছো তুমি সেটা আগে শুনি, বলো। অর্ক ঝিনুকের মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করে। অর্কের প্রশ্নে ঝিনুকের মুখে শব্দ ফোটে না। কি বলবে ভেবে পায় না। সত্যিই বললে তো অর্ক আবার কষ্ট পাবে। তবুও আমতা আমতা করে বলে, আমি তো আপনাকে ভালোবাসি না, তাই জোর করে কি ভালোবাসা যায়? আমিও তো মেথিনকে ভালোবাসি না, তাই জোর করে কেউ কি ভালোবাসা যাবে বলো? এবার ঝিনুকের গলা শুকিয়ে যায়। আজ যেন অর্ক ঝিনুককে তর্কে হারিয়ে ছাড়বে বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। কি ব্যাপার, উত্তর দাও। যেটা তোমার বেলায় সম্ভব হয়নি সেটা আমার বেলায় কি করে চাও তুমি? দেখুন, আমি ক্ষমা চাচ্ছি আপনার কাছে। প্লিজ সব ভুলে যান, নতুন করে জীবন শুরু করুন।
মাথিনকে না হোক অন্য কাউকে নিয়ে ঘর বাঁধুন। আমাকে আপনার কষ্টের কারণ হওয়ার দায় থেকে মুক্ত করুন। তাহলে চলে এসো আমার কাছে, ছেড়ে দাও সমুদ্রকে, ভুলে যাও সব। হঠাৎই ঝিনুকের হাতটা ধরে আকুতি জুড়ে বসে অর্ক। কি করছেনটা কি অর্ক ভাইয়া? ছাড়ুন প্লিজ। কি বলছেন এসব আপনি? ছি, এসব শোনাও তো পাপ। এসব শোনাও পাপ, তোমার হাত ধরাও যাবে না। তবে তুমি কোন অধিকারে আমাকে নতুন জীবন শুরু করার অ্যাডভাইস দাও শুনি? বলার সহজ, আমার জায়গায় এসে দেখো, তখন বুঝবে কতটা কষ্টে এই বুকে। আমার হৃৎপিণ্ডটাও কীভাবে ক্ষত বিক্ষত করেছে তুমি। আমার বাঁচতে ইচ্ছা হয় না তোমাকে ছাড়া। মেরে ফেলো না প্লিজ, না হলে দোয়া করো যেন মরে যায়, তাহলে তো শান্তি পাবে তুমি। তবুও নতুন করে বাঁচার উপদেশ দিও না প্লিজ। অর্ক চোখ মুছে রুম থেকে বেরিয়ে যায়। ঝিনুক চোখের জল ছেড়ে স্থির দৃষ্টিতে দাঁড়িয়ে থাকে। অর্কের কষ্ট যে খুব লেগেছে আজ মনে। অন্ধকার ভেদ করে হাঁটতে থাকে দিশাহীন পথে। লক্ষ্য জানা নেই, তবু হেঁটে চলেছে। ভাগ্য বড়ই নিষ্ঠুর খেলা খেলল। আজ একসাথে দুজন মানুষকে কষ্ট দিল অর্ক। এক, যাকে ভালোবাসে; দুই, যে ওকে ভালোবাসে। আজ অর্ক বুঝতে পারে ভাগ্যের আগে কারোর কর্তৃত্ব চলে না। ঝিনুক কেন কষ্ট পাচ্ছে সেটাও বোঝে। ঝিনুককে ছেড়েও সুখ দিতে পারল না ভেবে আরও কষ্ট পায় অর্ক। ঝিনুকের প্রতি রাগ অভিমান সব ধুয়ে মুছে গেছে আজ অর্কের। মাথিনকে না চাইতে কষ্ট দিয়ে বুঝেছে ঝিনুকের পরিস্থিতি। একসাথে দুজনকে সুখী করানো যায় না একটা মানুষের পক্ষে। একজনকে তো কষ্ট ভোগ করতেই হয়, একজনকে মেনে নিতেই হয় দুর্ভাগ্য। কিন্তু অর্ক ঝিনুকের দুর্ভাগ্যের বিরুদ্ধে লড়বে, কষ্ট পেতে দেবে না আর কাউকে। দুহাতে ঝিনুকের কষ্টগুলোকে নিজের করে নেবে। মাথিনের জন্য খারাপ লাগে অর্কের, মেয়েটাও ওর মতন ব্যর্থ হবে, ভালোবাসা পাবে না। প্রিয়জনের কাছ থেকে খারাপ লাগা দীর্ঘশ্বাস হয়ে বের হয় অর্কের ভিতর থেকে। হঠাৎ মোবাইলের স্ক্রিন জ্বলে ওঠায় মোবাইলটা হাতে নিতেই খুশিতে চোখ উজ্জ্বল হয়ে ওঠে অর্কের। হাঁটার গতি বাড়িয়ে দেয়। হাঁটতে হাঁটতে অন্ধকার জঙ্গলের ভিতরে হারিয়ে যায় এক সময়। ঝিনুক নির্ঘুম শুয়ে আছে এক পাশ হয়ে। অর্কের বলের কথাটা ঝনঝন করে কানে লাগছে। হাসি খুশি একটা ছেলের জীবন এইভাবে নষ্ট হয়ে যাবে, ঝিনুক তা কিছুতেই মানতে পারে না। মাথিন যে ফুপিয়ে কাঁদছে বিছানায়, নড়াচড়াও তো ভালোই আন্দাজ করতে পারছে ঝিনুক। সোজা ফিরে মাথিনকে বুকে টেনে নেয়। মাথার হাত বোলাতেই মাথিন শব্দ করে কেঁদে ওঠে। কাঁদিস না রে, সব ঠিক হয়ে যাবে। মাথিনকে মিথ্যা সান্ত্বনা দেয় ঝিনুক, কারণ ঝিনুক জানে কিছুই ঠিক হবার নয়। অর্কের এমন চুপ করে থাকাটা স্বাভাবিক নয়। সেই যে বেরিয়ে গেল, এখনও অবধি বাসায় ফিরল না। এদিকে আব্বু নাকি ঢাকায় চলে গেছে। মুক্তা আপুকে নাকি ফোন করে বলেছে। বাসায় শুধু 4টে মেয়ে আর মালিক কাকা। পুরো বাড়িতে রাতের নিস্তব্ধতা নেমে এসেছে। ভয় হচ্ছে ঝিনুকের কেন যেন। ঘরের দরজা জানলা বন্ধ করে শুয়ে আছে। মাথিন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। মেয়েটার চোখের নিচে কাজল লেপটে গেছে কাঁদতে কাঁদতে। হঠাৎ জানলায় প্রচণ্ড আওয়াজের সাথে ধাক্কাধাক্কি শুরু হলো, যেন কেউ বাড়ি দিয়ে ভেঙে ফেলবে এক্ষুনি জানলা। ঝিনুক আর মাথিন ধরপড়ে উঠে বসলো। মাথিনের ঘুম ঘুম চোখটা ভয়ে নিস্প্রভ হয়ে গেল। ঝিনুক ঢোক গিলে মাথিনকে অনিচ্ছা সত্ত্বেও হাসি দিয়ে স্বাভাবিক ও চুপ থাকতে বলল। ঝিনুক একটু একটু বুঝতে পারছে বিষয়টা। ভয়ে হাত পা অবশ হওয়ার উপক্রম। কেন এমন হচ্ছে ওর সাথে ঝিনুক বুঝতে পারে না। ইদানিং দাঁত দিয়ে রক্ত পড়ে না, তবে হঠাৎ হঠাৎ রক্ত দিয়ে পানির গ্লাস কিংবা কাপড়ের উপর এমন অস্বাভাবিক ঘটনার কারণ ঝিনুক বুঝতে পারে না। সমুদ্রকে বলতে চেয়েও মনে করে বলা হয় না, সব ভুলে যায় তখন। বৌদি ভয় করতাছে। মাথিন জড়সড় হয়ে বসে কাঁদো কাঁদো স্বরে বলে ফিসফিসিয়ে, ইস, কথা বলিস না। ওই জিনিস যদি বোঝে আমরা ভয় পাচ্ছি, তবে আরও ভয় দেখাবে। শক্ত হয়ে বসে থাক, যেন সব স্বাভাবিক আছে। মাথিন বৌদির কথা শুনে বড় বড় নিঃশ্বাস ফেলে শক্ত হয়ে ভেজা চোখে দাঁত কামড়ে বসে থাকে। এদিকে মাথিনকে শক্ত হয়ে বসে থাকতে বলে ঝিনুক দুর্বল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আজ বুঝি ওর শেষ দিন, কালকে সূর্য ওর বুঝি আর দেখা হবে না। মনে মনে আল্লাহর নাম স্মরণ করছে বারবার। পিশাচ যজ্ঞে বসেছে তান্ত্রিক বাবা ও কাশেম। সামনে অর্ক বসা। ঝিনুকের হাতে স্বর্ণের বালাটা যজ্ঞের আগুনে সিঁদুর রক্তে মিশে লাল বর্ণ ধারণ করছে। এই বালাটার জন্য যজ্ঞ আটকে ছিল এতদিন। অর্ক যখন ঝিনুকের হাত ধরে আকুতি করছিল, তখনই কৌশলে বালাটা খুলে নেয়। অর্কের কথার ঘরে ঝিনুক কিছুই বুঝতে পারে না। বাবা, এরপর তো ঝিনুকের উপর আর কোনো কালো ছায়া থাকবে না। বলুন,
ঝিনুক সুস্থ স্বাভাবিক জীবন অতিবাহিত করতে পারবে তো? 100 বার পারবো। জন্মের শান্তি পাইব শালি। আজ খেল খতম হইব শালির, বহুত জ্বালাইছে মা। আজ ওরে কেউ অপদেবতার হাত থেকে বাঁচাতে পারতো না। কি কন বাবা? কাশেম হা হা করে হেসে ওঠে। তান্ত্রিক বাবা মুচকি হাসে মন্ত্র পড়তে পড়তে। এসবের অর্থ কি? আপনারা আমাকে বলেছিলেন ঝিনুকের উপর অপদেবতা না কিসের কালো ছায়া আছে, তার জন্য ওর এত সমস্যা হচ্ছে। ঝিনুকের শরীরে কোনো ব্যবহৃত জিনিস এনে দিলে আপনারা পূজা করে সেই কালো ছায়া থেকে ওকে মুক্তি দেবেন। তবে কুত্তার বাচ্চা কাশেম কি বলছে? কাশেমের কলার চেপে ধরে অর্ক। হঠাৎ মাথায় আঘাত পায় অর্ক। কাশেমের কলার ছেড়ে মাথার পিছনটায় হাত দিতেই ভেজা ভেজা লাগে। চাঁদের আলোয় হাতটা সামনে আনতেই অর্ক দেখে রক্তে লাল লেগে আছে হাতটা। মাথা ঘুরে ওঠে। পিছন ফিরতেই তান্ত্রিককে লাঠি হাতে দাঁত কেলিয়ে হাসতে দেখে। তুই কি ভেবেছিস তোর ওই প্রেমিকার জন্য আমরা সব করছি? না, ওর জীবন আমার প্রভুর জন্য অনেক আগেই উৎসর্গ করা হয়ে গেছে। ওর জীবন নিয়ে সন্তুষ্ট হবে প্রভু। তোকে তো মহড়া বানিয়েছি কার্য উদ্ধার করার জন্য। হা 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 হা। হালায় বেক্রল, শোন হালা, তোর ওই প্রেমিকারে 12 বছর আগে আমি উঠাই নিয়ে গেছিলাম ইজ্জত মারণের লাইগা। মাগায় মারতে পারি নাই ওই সমুদ্র বিচ্ছুর জন্য। যেই না সেমনি জামা খুইলাম মজা লইতে যেমন অমনি হারামজাদা টাইসা কেচাল বাইরাইয়া দিল। ওই দিন যদি ওই জানলা দিয়ে আমারে ঢিল মাইরা কানা না কইরা দিত, তয় আজই আমার সব থাকুন বউ পোলাপান সব। হারামজাদা কানা করলে তো করলো, আবার পুলিশ নিয়ে হাজির হইল। 7 বছরের কারাভোগ করতে হয়েছে আমারে। প্রতিশোধ নিব, চরম প্রতিশোধ। সুখে লুতুপুতু করবো আমার উপর সর্বনাশ কইরা। রাগে গজগজ করছে কাশেম। পুলিশের কারণে আমার এত বছরের সাধনা সব বিফলে গেল। আমার তিল তিল করে গড়ে তোলা আস্তানা ভেঙে দিল। আমার সব গোমর ফাঁস কইরা দিল সমাজে। এই সব কিছুর জন্য দায়ী ওই দুটোই। আমার যেই জিনিস হারাইতে হয়েছে, ওগো লাইলা, সেই জিনিস ওরা ফেরত দেবে। ওগো মৃত্যুতেই সেই জিনিস আবার ফিরবো আমার। আমার প্রভু এতক্ষণে শিকারের লোভে পৌঁছে গেছে সঠিক স্থানে। ঠিক তার আগে তোমারে মরতেই হইব অর্ক। তুই চললে পরে সমস্যা আছে। কি কস কাসেম? বাবা, হালারে উনি খালাস কইয়া দিতেছি, খালি অনুমতি দেন একবার। শুভ কাজে দেরি করতে নাই জানোস না, তাড়াতাড়ি শুরু কর। চোখকে বসতে বসতে বলে বাবা। কাশেম দাঁত কেলিয়ে সান্দিয়া রামদারটা হাতে নিয়ে অর্কের দিকে এগোতে থাকে। অর্ক মাথা ব্যথায় কাতরায়। সামনে আসন্ন মৃত্যু দেখে পেছোতে থাকে। রাগে শরীর জ্বলছে। কত বড় শয়তান হলে মানুষ হয়েও মনুষ্যত্ব ভুলে এমন জঘন্য কাজে লিপ্ত হয়। এই দুটোর জন্য সবার জীবন আশঙ্কা দেখা দিয়েছে। কিছু কর অর্ক, কিছু তো কর। ঝিনুক না জানে কি অবস্থা আছে, ও কিছু বাঁচাতেই হবে তোর। নিজের ভালোবাসাকে শেষ করে দিস না। অর্কের অন্তরাত্মা চিৎকার শুরু করেছে যেন। দুহাতে কান চেপে গাছের সাথে লেগে দাঁড়ায় অর্ক। এই সুযোগে কাশেম সাঁ করে রামদারটা অর্কের দিকে ছুঁড়ে মারে। ভাগ্যক্রমে অর্কে বেঁচে যায়। অর্কের সরে যাওয়া রামদাটা গাছের সাথে গিয়ে গেঁথে যায়। অর্ক ভয়ে ততষ্ট হয়ে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। কাশেম দৌড়ে রামদাটা কবজা করবে, তার আগেই সুযোগ বুঝে অর্ক রামদা দখল করে নেয়। কাশেমের তৎক্ষণে অর্কের কাছাকাছি চলে এসেছিল। অর্ক এক মুহূর্ত আর ভাবে না, এক কপে কাশেমের ধর থেকে দেহটা আলাদা করে দেয়। কাশেমের মাথাটা দূরে গিয়ে পড়ে ছিটকে। রক্তের ছিটে ফোঁটা এসে গলগল করে পড়ে অর্কের গায়ে মুখে। তান্ত্রিক মন্ত্র জপা বাদ দিয়ে দাঁড়িয়ে পড়ে ভয়ে। কাশেম বলে গগনবিদারী চিৎকার করে ওঠে। কাশেমের লোলাপো চোখ দুটো খোলাই ছিল তখনও। সেদিকে চোখ পড়তেই অর্কের চেহারা রক্তবর্ণ ধারণ করে। হাতের রামদা দিয়ে সামনে পড়ে থাকা কাশেমের শিরবিহীন দেহটা উহুর উপর এলো পাথারি খুপাতে লাগলো অর্ক। কুত্তার বাচ্চা, শোরের বাচ্চা, তোর এত সাহস, তুই আমার ঝিনুকের উপর খারাপ নজর দিয়েছিস, আমার ঝিনুককে গালি দিয়েছিস। তোর চোখ সমুদ্রটা আমি অন্ধ করেছিলাম। আমি ছোট ছিলাম, তুই বেঁচে গেছিলি। না হলে ওই দিনে তোকে খুন করে ফেলতাম। তোর লাশ শিয়াল কুকুরও খাবে না শয়তান। অর্ক পাগলের মতন কোপাতে থাকে। কাশ্মীর পুরো শরীর বিকৃত হয়ে যায় অর্কের রামদার আঘাতে। অর্ক এবার রামদা নিয়ে তান্ত্রিকের দিকে ছুটে যায়। তান্ত্রিক দৌড়িয়েও অর্কের হাত থেকে নিস্তার পায় না।
অর্ক তান্ত্রিকের চুল ধরে যজ্ঞে বসাতেই তান্ত্রিক ধাক্কা দিয়ে আবারও দৌড়ে পালাতে যায়। অর্ক মাথা ব্যথার জন্য ঠিক মতন দৌড়াতে পারে না। তান্ত্রিক হয়তো পালিয়ে যেত, কিন্তু রিজভী আহমেদের জন্য তা আর পারে না। তান্ত্রিকের গায়ে চিকন কঞ্চি দিয়ে বাড়ি দিতে দিতে অর্কের কাছে নিয়ে আসে রিজভী আহমেদ। অর্ক এবার রামদা দিয়ে তান্ত্রিকের গলায় ধরে বসিয়ে দেয় যজ্ঞে। আঙ্কেল, আপনি চলে যান, আপনাকে তো কাল সব বললাম আমি। তোমাকে একা এই অবস্থায় ছেড়ে কি করে যায় আমি বলো? তুমি তো আমার ছেলের মতো অর্ক। আপন ছেলের কম কি কখনো ভেবেছি তোমাকে? নিজের সন্তানদের এইভাবে বিপদে ফেলে কি করে যাই আমি? তুই বসে আছিস কোন সাহসে? তাড়াতাড়ি তুই শয়তানকে আমার ঝিনুকের কাছ থেকে নিয়ে আয়, তা না হলে ওই শুয়োরের মতো তোর অবস্থা হবে। শুরু কর। ধমক দিয়ে ওঠে অর্ক। এটা সম্ভব না। আমার প্রভু একবার যখন এসেছেন, জাহান্না নিয়ে ফিরবে না। তার রক্ত চাই, রক্ত নিয়ে তবেই যাবে। চুপ কর, আমি কিছুই জানতে বুঝতে চাই না। তুই শুধু ওই শয়তানকে ফেরা। বললাম তো, এ আমার পক্ষে সম্ভব না। রক্ত না নিয়ে পিশাচ যাবে না। তার রক্ত চাই চাই। তাহলে তোর রক্ত দিয়ে ফেরা, যেভাবে পারিস সেভাবে কর, নয়তো দিলাম গলা কেটে। না না, আমি একটা উপায় বের করছি, তবুও মেরো না আমাকে। ঝিনুককে বাঁচাতে হলে ওর পরিবর্তে অন্য কাউকে রক্ত বা জীবন দিয়ে সঙ্গ করা লাগবে। ঝিনুকের বিনিময়ে তার জীবন নিয়ে ফিরবে পিশাচ। অর্ক কি করবে ভেবে পায় না, মাথায় খুন চেপে গেছে। ঝিনুকের বিপদ, তাড়াতাড়ি কিছু তো করা লাগবে। কিন্তু মুহূর্তে কার জীবন বিনিময় করবে ঝিনুকের বদলে? হঠাৎ নিজের গায়ের রক্তমাখা শার্টটা টেনে খুলে তান্ত্রিকের দিকে ছুঁড়ে মারল। নে, আমার নামে যজ্ঞ শুরু কর। আমার জীবন বিনিময় হবে আমার ভালোবাসার বদলে। অর্ক, কি করছো? এমন কাজ করো না। আমি দেব আহুতি, তবুও তুমি বেঁচে থাকো বাবা। আমার মেয়ের সাথে যা করেছি তার প্রায়শ্চিত্ত হবে আমার। না আঙ্কেল, প্লিজ, আপনি আমার ঝিনুককে দেখে রাখবেন আমার অনুপস্থিতিতে। কথা দিন, কোনো বিপদ আসতে দেবেন না আমার ঝিনুকের চারপাশে। অর্ক, হে আমি পারবো না, এমন কথা দিতে পারবো না আমি। সময় খুব কম, তাড়াতাড়ি কিছু করো, নয়তো বাঁচাতে পারবে না মেয়েটাকে। তান্ত্রিক বলে ওঠে। ঝিনুক আর মাথিন কানে হাত দিয়ে বসে আছে। ঝিনুক জোরে জোরে আল্লাহর কালাম পড়ছে। তাতে করে আওয়াজ কমেছে, তবে বাইরের দাপাদাপি করে গোঙানির আওয়াজ ভেসে আসছে, যেন খুব রেগে আছে কেউ। ঝিনুক, ঝিনুক। দরজায় জোরে জোরে শব্দ করে ধাক্কাতে লাগলো সমুদ্র। সমুদ্রের আওয়াজে ঝিনুক প্রাণ ফিরে পায়। দৌড়ে দরজা খুলে সমুদ্রকে জড়িয়ে ধরে। কেঁদো না, আমি এসেছি তো, ভয় পেও না। মাথিন, চলে আয়। সমুদ্র সবাইকে নিয়ে নিচে বসার ঘরে গিয়ে বসে। ঝিনুক দেখলো শ্বশুর শাশুড়ি ঝুমা মুক্তাপু সবাই ভয়ে পাণ্ডুর মুখ করে বসে আছে। ঝিনুক ছুটতে গিয়ে ওদের মাঝে বসে কাঁদতে থাকে। এখন আরও জোরে জোরে বাড়ির দরজা জানলা ধাক্কানোর আওয়াজে তোলপাড় হয়ে উঠল পরিবেশটা, যেন মহা ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে বাইরে। সমুদ্রের মা জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে থাকলো। সবাই সর্বশক্তিমানের কাছে ফরিয়াদ করতে লাগলো এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। সর্বশক্তিমান শুনেছে ওদের ফরিয়াদ। হুট করেই সব দরজা জানলা খুলে হু হু করে শান্ত হিমেল বাতাস এসে ঘরে ঢুকলো। নির্মল পবিত্র সে বাতাস। ঘূর্ণিঝড় শেষে প্রকৃতি যেমন শান্ত হয়ে যায়, এই মুহূর্তে সমুদ্রের বাড়ির পরিবেশও তেমন, যেন একটু আগে কিছুই হয়নি, সব স্বাভাবিক। সমুদ্র ধীর পায়ে হেঁটে দরজা বন্ধ করতে যাবে। ঝিনুক সমুদ্রের হাত ধরে না সূচক মাথা নাড়ায়। সমুদ্র ঝিনুককে সাহস দিয়ে দরজার দিকে এগিয়ে দরজা বন্ধ করতেই যাবে, তখনই রিজভী আহমেদ হুড়মুড় করে এসে পড়ে সমুদ্রের গায়ে। সবাই ভয়ে চিৎকার শুরু করে। রিজভী আহমেদ ঝিনুক ঝিনুক বলে জ্ঞান হারায় 4 বছর পরে। আচ্ছা নানা ভাই, তারপর সেই রাজা সূর্যকুমার কি নিজের জীবন বিসর্জন করলো রানী ফুলকুমারীর জন্য? হ্যাঁ নানা ভাই, পিশাচসহ অসুরটাকে বধ করে রাজা সূর্যকুমার রাজ্যে শান্তি ফিরিয়ে এনে নিরুদ্দেশ হলো। আর ওই রানী আর রাজা রত্নকর রাজার কি হলো নানা ভাই? রানী তো সূর্য রাজার মৃত্যুর শোকে অনেক বছর অসুস্থ হয়ে থাকে, কিন্তু রত্নাকর রাজা তার ভালোবাসা দিয়ে ঠিক সুস্থ করে তোলে রানীকে। তাদের কোল জুড়ে আসে এক রাজপুত্র। রাজপুত্র? প্রবাল খুশি হয়ে নানুর মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে। রাজপুত্র। তার নাম কি নানু? প্রবাল। আমার নামে নাম রাজপুত্রের? ওয়াও। ছোট্ট প্রবালের খুশির সীমা থাকে না রাজপুত্রের নামের সাথে নিজের নাম মিলে যাওয়ায়। রিজভী আহমেদ নাতির আনন্দমাখা মুখটা দেখে হেসে দেয়। প্রশান্তিতে বুকটা ভরে ওঠে রিজভী আহমেদের। 3 বছরের নাতি প্রবালকে কোলে তুলে নাতির গালে কপালে চুমু দিয়ে হাঁটতে থাকে।
নানু, এখন কি তুমি সূর্য রাজকুমারের সাথে কথা বলতে যাচ্ছ? জানো নানু, সূর্যকুমারকে আমার খুব ভালো লাগে। আচ্ছা নানু, সূর্যকুমার কোথায় থাকে? আসে না কেন? তাই 7 সাগর 13 নদীর ওপারে থাকে সূর্যকুমার। সূর্যকুমার আসলে ফুলকুমারী, যদি আবার কষ্ট পাই তাই আর আসে না সূর্যকুমার। সূর্যকুমারের মনে খুব কষ্ট, তাই না নানু? একটু। ফুলকুমারীর সুখ দেখে তার সকল কষ্ট দূর হয়ে গেছে নানু। আমি বড় হলে সূর্যকুমারের মতো হব নানু। সূর্যকুমারের মতো ভালোবাসতে শিখবো, অসুর বোধ করে সবাইকে সুখী করব। রিজভী আহমেদ নাতির কথা শুনে চোখ মুছে মনে মনে ভাবে, অর্ক, তুমি তো সত্যি নায়ক হয়ে রইলে। নায়ক তো এমনই হয়। নাতিকে নিয়ে এগিয়ে চলে সম্ভাবনাময় ভবিষ্যতের পানে। ঝিনুক চুল ছেড়ে জানলায় হেলান দিয়ে বসে তসবিহ গুনছে বসে বসে। হঠাৎ পিছন থেকে এসে সমুদ্র ঝিনুকের কোমর জড়িয়ে স্কন্ধের উপর ঠোঁটের পরশ দিয়ে দাঁড়িয়ে বাহিরের বাগানে পরিস্ফুটিত রজনীগন্ধার দিকে তাকিয়ে থাকে অপলক। সমুদ্র, হুম। অর্ক কি আমাকে ক্ষমা করবে কোনোদিন? এভাবে কেন বলো তুমি অয়েস্টার? কি বলবো তবে? ছোটবেলার ওই ভয়ানক ঘটনা থেকে বাঁচার মাধ্যম তোমাকে ভেবে এসেছিলাম, কিন্তু তুমি যখন বললে তুমি শুধু অর্কের কথায় পুলিশ নিয়ে এসেছিলে, অর্কই ছিল আমাকে বাঁচানোর সেই অজানা। তুমি না, তুমি তো আমার খুশির জন্য অর্কের কথায় প্রথম আমাকে রজনীগন্ধা দিয়েছিলে সেই ছোটবেলা। হুম। তোমার মনমরা হয়ে বসে থাকা আমার কাছে খুব কষ্টের ছিল। তোমাকে আমি সেই ছোট থেকেই পছন্দ করতাম। তুমি যে রজনীগন্ধা পছন্দ করো এটা অর্ক ভাই অভিকে বলেছিল। তখন শুনে আমি লুকিয়ে অর্কের বাগান থেকে রজনীগন্ধা এনে তোমাকে পাঠাতাম, তাতে তুমি খুব খুশি হতে। তোমার হাসির জন্য আমি সব সময় অর্কের বাগান থেকে রজনীগন্ধা নিয়ে তোমাকে গোপনে পাঠাতাম। তবে সিলেট চাকরি পাওয়ার 4 বছর আমি তোমাকে ঠিক মতো রজনীগন্ধা দিতে পারিনি। তখন অর্ক দিত আমার নাম করে। হুম, অর্ক আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেল, আর আমি শুধু ভুল বুঝে গেলাম অর্ককে। এ যে কি কষ্ট বুঝবে না কেউ, অজানা কিংবা রজনীগন্ধার দাবিদার যেই হোক। ভালো তো আমি তোমাকেই বেসেছি সমুদ্র, কিন্তু অর্ককে আমি কোনো দিনই মনের সম্মানের জায়গা থেকে সরাতে পারবো না। তুমি আমার ভালোবাসা, কিন্তু অর্ক, অর্ক আমার প্রিয় পছন্দের মানুষ, সারা জীবনই থাকবে। তুমি কি কষ্ট পাবে তাতে সমুদ্র? একদমই না। অর্ক হয়তো সত্যি তোমাকে ডিজার্ভ করতো, নিজের করেও নিতে পারতো, কিন্তু সব দাবি ছেড়ে আমাকে, আচ্ছা, কিন্তু সব দাবি ছেড়ে তোমাকে আমার করে দিয়ে মহান হয়ে গেল। সম্মানিত হয়ে থাকলো আমাদের মনে। আমাদের দোয়ার ভালোবাসার মাঝে চিরদিন রয়ে যাবে অর্ক। হুম। সমুদ্রের কাঁধে মাথা রেখে রজনীগন্ধার দিকে তাকিয়ে জবাব দেয়, প্রবাল কোথায়? ওকে তো দেখছি না। আব্বুর সাথে অর্কের বাবা মায়ের সাথে দেখা করতে গিয়েছে। আজ তোর মৃত্যুবার্ষিকী, আজকের দিনই তো ছেড়ে গিয়েছিল আমার জন্য নিজেকে উৎসর্গ করে। আমি মনে হয় এই জন্মে ভুলতে পারবো না অর্ককে সমুদ্র। বেঁচে থাকতে ওকে ওর প্রাপ্য সম্মান দিতে পারলাম না, এই কষ্টটুকু রয়ে যাবে সারা জীবন। সমুদ্রের মোবাইলটা বেজে ওঠায় সমুদ্র ঝিনুক দুজনেই চোখ মুছে নিজেদের। হ্যালো মাথিন, কেমন আছিস? আমার ভাগিনা কেমন আছে? সমুদ্র মাথিনের সাথে কথা বলতে বলতে নিচে চলে যায়। ঝিনুক রজনীগন্ধার বাগানে এসে রজনীগন্ধা ফুলের ওপর হাত ছোঁয়াতে থাকে। দু চোখ ভরে আসে, অর্ক নেই, অথচ ওর বাগানের ফুলগুলো আজও আছে। মাথিনেরও বিয়ে হয়েছে, সুখে আছে সবাই। আমিও স্বামী সন্তানকে নিয়ে খুব সুখী। শুধু আপনি নেই আমাদের মাঝে অর্ক। এত ভালোবাসলেন কেন আমাকে আপনি? আপনার ভালোবাসার আত্মত্যাগ আমাকে অপরাধবোধে শেষ করে দিচ্ছে। আপনি শুধু মন প্রাণ উজাড় করে আমাকে দিয়েই গেলেন, বিনিময়ে আমি আপনাকে কিছুই দিতে পারলাম না, এক বুক কষ্ট ছাড়া। যেখানেই আছেন ভালো থাকবেন রজনীগন্ধা।